প্রিয় দর্শক, স্বাগত। অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হক তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার জন্য সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনায় আমরা স্মরণ করব কৃষক শ্রমিকের মুক্তির এই দূতকে। সর্বভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন একে ফজলুল হক। চলুন তার এই মহান জীবনযাত্রার গল্পে প্রবেশ করি। আজকে অনুষ্ঠান স্মরণে শেরে বাংলা। অতিথি হিসেবে উপস্থিত আছেন দুজন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আবুল কাশেম ফজলুল হক, চিন্তক ও সভাপতি, বাংলা একাডেমি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন একে ফাইয়াজুল হক রাজু, শেরে বাংলার নাতি। আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ। আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। ফাইয়াজুল হক, একে ফজলুল হকের তার যে জন্ম, তার যে বেড়ে ওঠা পারিবারিক পটভূমি, এই বিষয়ে যদি আমাদেরকে একটু ধারণা দেন। ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে দীপ্ত টিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি, এবং বিজ্ঞ আলোচক, বাংলা একাডেমির মাননীয় চেয়ারম্যান আমাদের প্রফেসর ফজলুল হক সাহেবকেও সালাম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, বাঙালির ঘনজন্মা পুরুষ, মহান নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে সবাই আলোচনায় বসেছি। এই জন্য দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। শেরে বাংলা এমন সময় জন্মগ্রহণ করেছিলেন যখন অন্ধকারাচ্ছন্ন আমাদের এই জনভূমি, আমাদের এই জনপদ। 1873 সালে ঝালকাঠিতে ওনার নানা বাড়িতে, রাজাপুরে, সাতুরিয়া, সেখানে উনি জন্মগ্রহণ করেন এবং তারপরে ওনার বেড়ে ওঠা মূলত বরিশালের চাখারে এবং ঝালকাঠিতে এবং বরিশাল শহরেও। বরিশাল শহরে ওনারদের সে সময় পারিবারিক দালান ছিল, ফ্লোরা হাউস নামে, ওনার মায়ের নামকরণে, এবং ওনার মায়ের নাম ছিল সৈয়দুন্নেসা, এবং বাবা ছিলেন প্রখ্যাত আইনজীবী, সেই ব্রিটিশ বাংলায় সেই 1900 দশকে এবং 1800 দশকের শেষের দিকে উনি একজন নামকরা উকিল ছিলেন। মৌলভী ওয়াজেদ ওনার নাম ছিল। তারপর পূর্বপুরুষরা এসেছিলেন পটুয়াখালীর বাউফল বিলবিলাস থেকে, এবং তারা তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এবং পারিবারিক সূত্রে বন্ধনের জন্য বরিশালের চাখারে তাদের বসতি স্থাপন করেন। শেরে বাংলা বরিশাল জেলা স্কুলের ছাত্র ছিলেন ব্রিটিশ আমলে, এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, আমরা সকলে সেটি জানি। ওনার বেশ কয়েকটি গুণ ছিল যে পড়ালেখা করলে বই পড়ে মুখস্থ করে ফেলতেন খুব অল্প সময়ের ভিতরে। এটা এক ধরনের কিংবদন্তি হয়ে আছে, অর্থাৎ রূপকথার গল্পের মতো। এবং অনেক প্যারেন্টসরা, গার্জিয়ানরা, বাবা মারা তাদের সন্তানদেরকে একসময় বলতো যে শেরে বাংলার মতো হওয়ার চেষ্টা করো, বই পড়ে বই ছিঁড়ে ফেলতে পারতো। এতটাই তার মেধা ছিল, এতটাই নিখাত ছিল তার প্রজ্ঞা এবং স্মৃতিশক্তি এবং জ্ঞান। তো আমরা এসব জানি। আমি যেটি বলতে চাই যে পরবর্তীতে উনি চাখার থেকে চলে যান বরিশাল শহরে, এবং সেখানে স্কুল শেষ করে এন্ট্রেন্স পরীক্ষা শেষ করেন, অর্থাৎ ম্যাট্রিক শেষ করে। তখনকার দিনে এন্ট্রেন্স পরীক্ষা বলা হতো, তো ম্যাট্রিক যেটাকে আমরা বলে থাকি বা এসএসসি। তারপরে উনি ওনার পরিবারের নির্দেশক্রমে, বাবা মার নির্দেশক্রমে উনি চলে যান কলকাতায়। ওখানে গিয়ে উনি বিখ্যাত কলেজে ভর্তি হন, এবং ওখানে উনি কলেজ করার পরে উনি পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তো এখানে একটা জিনিস খেয়াল করা দরকার যে ব্রিটিশ বাংলার সেই সময় যখন বাঙালি মুসলমানদের ভিতরে শিক্ষার মানদণ্ড একেবারে নিচ পর্যায়ে, জনসংখ্যার বা পপুলেশনের দিক থেকে বাঙালি অনেকটা এগিয়ে ছিল বাঙালি মুসলমানের সংখ্যা, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা মিলিয়ে, কিন্তু লেখাপড়ায় একদম তলানিতে ছিল আমাদের মান এবং আমাদের উপস্থিতি। সেই জায়গায় শেরে বাংলা তখন গিয়েছেন কলকাতা শহরে পড়তে। সেখানে উনি কলেজ শেষ করে ভর্তি হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে উনি 3টি বিষয়ে অনার্স করেছেন, ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এবং 3টি কিন্তু সায়েন্সের সাবজেক্ট। এরপরে উনি
এমএতে ইংরেজিতে পড়ার জন্য মনস্থ করেছিলেন, কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে সে সময় একটি তুমুল বিতর্ক হয়। তার হিন্দু বন্ধুরা বলেছিলেন যে তোমরা তো মুসলমান, অঙ্কশাস্ত্র নিয়ে পড়তে পারবে না, তোমাদের সেই মেধা নেই। তখন উনি জিদ করে এমএ পরীক্ষার ফাইনাল পরীক্ষার 6 মাস আগে সাবজেক্ট চেঞ্জ করে ম্যাথমেটিক্সে উনি এমএ শেষ করেছিলেন। এবং আমরা জানি যে পরবর্তীতে উনি মনোনিবেশ করেন আইন অধ্যয়নে, এবং সেখানে উনি একজন স্কলার ছাত্র হিসেবে তার মেধার আপনার স্বাক্ষর বা ছাপ রাখেন। এবং একসময় উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বা মুখার্জি বলা হয়, ওনার অত্যন্ত প্রিয় ছাত্র হিসেবে সেখানে আবির্ভূত হন এবং তার স্নেহধন্য হয়ে তার যে ক্যারিয়ারটি সেটিকে উনি অনেক শানিত করার সৌভাগ্য বা সুযোগ লাভ করেছিলেন। এইটি আমাদের সকলেরই কম বেশি জানা আছে। তো এরপরে উনি শিক্ষকতা পেশায় কিছুদিন সময় কাটিয়েছেন, অঙ্কশাস্ত্রের শিক্ষক ছিলেন, এবং তারপরে উনি কলকাতায় ফিরে যান। ওনার বাবার পরলোক গমনের পরে মৌলভী ওয়াজেদ সাহেবের মৃত্যু হয় 1902 সালের দিকে। এই সময় উনি পুনরায় কলকাতা শহরে ফিরে চলে যান। সেইখানে উনি গিয়ে এবার একজন উঠতি আইনজ্ঞ হিসাবে বা আইনজীবী হিসাবে নিজেকে মেলে ধরার প্রয়াস করেন, এবং খুব অল্প সময়ের ভিতরে উনি নাম ডাক করে ফেলেন। ওনার আইনশাস্ত্রে ওনার যে মুন্সিয়ানা তার উনি ছাপ রাখেন এবং স্বাক্ষর রাখেন। এবং আমরা জানি যে এই সময় 1906 সালে বঙ্গভঙ্গে হ্রদের সেই ঘটনার পরে ঢাকায় স্যার সলিমুল্লাহর নেতৃত্বে একটি মুসলিমদের জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির একটা প্রয়াস শুরু হয়, এবং এই সময় উনি শেরে বাংলা ফজলুল হককে ডেকে পাঠান তার পক্ষে কাজে অংশগ্রহণ করার জন্য। এটি পূর্ণাঙ্গ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলেও একটা আর্থসামাজিক রাজনৈতিক একটি অঙ্গীকার বা এরকম একটি গোলকে সামনে রেখে স্যার সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম কনভেনশন হয়, এবং এর মাধ্যমে কিন্তু মুসলিম লীগের শুরু বা যাত্রা শুরু। এই ভূখণ্ডে কিন্তু মুসলিম লীগের সেই প্ল্যাটফর্মের তখন থেকে অভ্যুদয় ঘটে 1906 সালে, এবং শেরে বাংলা জন্মলগ্ন থেকেই এই প্ল্যাটফর্মের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন, এবং পরবর্তী জীবনেও একটি বড় অংশ মুসলিম লীগে উনি ছিলেন এবং মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন। যে আমরা এর পরবর্তী গল্পগুলো আবার আপনার কাছে শুনবো। এখন স্যারের কাছে আসি। স্যার, আপনি শেরে বাংলা ফজলুল হককে কীভাবে দেখেন বা আপনি কীভাবে মূল্যায়ন করেন? শেরে বাংলাকে নানান দিক থেকে দেখার সুযোগ আছে, যেমন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে তিনি নিজের ক্রমবিকাশ, কি কাজ করেছেন, কি অবস্থানে ছিলেন, এই ভিত্তিটা জানা থাকলে অনেক ভালোভাবে বোঝা সম্ভব শেরে বাংলাকে। শেরে বাংলা তো আমাদের দেশের এই বাংলা প্রদেশের তখন অখণ্ড বাংলা বেঙ্গল প্রেসিডেন্সি, এর মধ্যে অসাধারণ গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, রাজনৈতিক নেতা। মুসলিম লীগে গিয়েছিলেন, তার আগেও তার কিছু সাংগঠনিক চিন্তা ছিল। তো মুসলিম লীগে জয়েন করলেও মুসলিম লীগের যে বিভিন্নমুখী বক্তব্য, তাতে জনস্বার্থে কাজে লাগবে এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মুসলিম লীগ করেছিলেন। আর ওই যে প্রজা সমিতি, কৃষক প্রজা পার্টি এগুলো করলেন, সেইগুলোতেই শেরে বাংলার বেশি মনোযোগ ছিল, আগ্রহ ছিল। একটা কথা তিনি বক্তৃতায় বিবৃতিতে বলতেন যে আমি রাজনীতি করি এই দেশের কৃষকদের মুক্তির জন্য। তারাই সব কিছু উৎপন্ন করে এবং তাদের উৎপাদনের উপরে সব মানুষ খেয়ে বাঁচে। এই কৃষকদের প্রতি জমিদাররা যে অত্যাচার করে, অনাচার করে, এর অন্যায়ের সীমা নেই। আমি আমার রাজনৈতিক জীবনে এই কৃষকদের কল্যাণে কিছু কাজ করতে চাই, যাতে তারা এই ভীষণ চাপ এবং আর্থিক দুর্দশা ইত্যাদিতে না ভোগেন। পরবর্তীকালে যখন শ্রমিক কিছু বাড়ল, ওই বেঙ্গল প্রেসিডেন্সি, ওই ব্রিটিশ আমলে, তখন তিনি কৃষকদের সঙ্গে শ্রমিকদের নামও যুক্ত করলেন। যে শ্রমিকদের কলকারখানায় যে উৎপাদন, এটাও তো আমাদের বাঁচিয়ে রাখছে, সভ্যতাকে বাঁচিয়ে রাখছে।
তো এইগুলো থেকে বোঝা যায় এবং দলের নাম থেকেও বোঝা যায় যে তার মানসিক প্রবণতা আগ্রহ সীমাহীন ছিল কৃষকদের প্রতি। পরবর্তীকালে যখন শ্রমিকদেরও কিছু গড়ে উঠল শ্রমিকদের প্রতি, এই শ্রমিক কৃষক, প্রথমে তো তিনি কৃষক প্রজা পার্টি করেছিলেন, মাঝখানে পাকিস্তান হওয়ার সময় কয়েক বছর রাজনীতি থেকে দূরে ছিলেন। পরে যখন আবার আসলেন 1954 সনের প্রাদেশিক পরিষদের নির্বাচনের কিছু আগে, তখন কৃষক প্রজা পার্টি এই নামে দল করলেন। এই যে দলের নামকরণ এবং তার চিন্তা, এর মধ্যে তার বৈশিষ্ট্যের পরিচয় আছে। অন্য নেতা যারা ছিলেন, যদি ধরি চিত্তরঞ্জন দাস কিংবা নেতাজি, আরও অনেকের কথা বলা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বটা ছিল বিপ্লবী ধারার, যে সাধারণ মানুষকে জাগাতে হবে এবং সাধারণ মানুষকে নিয়ে আমাদের আন্দোলন করতে হবে এবং আমাদের সঙ্গে এমন একটা শক্তিও থাকা দরকার যারা ইংরেজ আক্রমণ করলে আক্রমণের মোকাবেলা করতে পারে। এই ধরনের তার চিন্তা ছিল একেবারেই বৈপ্লবিক। এবং তিনি যদি ভারতের থেকে রাজনীতি করতেন তাহলে তার জনপ্রিয়তার সামনে এই জওহরলাল নেহেরু কিংবা মোহাম্মদ আলী জিন্না হয়তো পারতেন না, এরকম অনুমান অনেকে করেন। তো যাই হোক, তো শেরেবাংলা যে অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন এবং সাফারিং হিউম্যানিটি বলতে যা বোঝায়, আমাদের দেশে কৃষক শ্রমিক মূলত তাদের কল্যাণে, তাদের উন্নতির জন্য, তাদের কষ্ট কমানোর জন্য তিনি চেষ্টা করেছেন এবং এই কথাটা তিনি জোরের সঙ্গে প্রায় সারা জীবন ধরে বলেছেন। অন্যদিকে শেরেবাংলাকে দেখা যায় যে অনেক স্কুল কলেজ এগুলো প্রতিষ্ঠা করেন। যে কি কলেজ, এই কলকাতাতেই ছিল যেখানে মুসলমান ছাত্ররা পড়তে যেত, ইসলামিয়া কলেজ। ক্যালকাটা। এই ইসলামিয়া কলেজটা এই পূর্ব বাংলার লোকেরা আলিগড়ে পড়তে যায়। আলিগড়ে যাতায়াত খরচ বেশি, যাওয়া আসে অনেক সময় কাটে, অনেকে আর আলিগড় পর্যন্ত গিয়ে পড়তে চায় না। এই অবস্থায় তিনি এই যে কলেজটা করলেন, এটাও বিখ্যাত কলেজ এবং একসময় মুসলিম ছাত্রেরা এই অঞ্চলে, তখন তো এত কলেজ ছিল না, ওখানে পড়তে যেতেন। এবং এটাও ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানও ওই কলেজে পড়তেন। এই যে আমরা এই একে ফজলুল হক শেরেবাংলার কথা বলছি, যে তার রাজনৈতিক যে ক্যারিয়ারের কথা বলছিলেন আপনি শুরুতে, যে তার সমসাময়িক যে রাজনীতিবিদ যারা ছিলেন তাদের সাথে তার সম্পর্ক কেমন ছিল এবং কারা সে সময় ছিল? শেরেবাংলার কিছু আগে চিত্তরঞ্জন দাস ছিলেন, তারপরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন পপুলার লিডার ছিলেন ওই সময়ে, আমাদের সিলেটের পাল, বিপিনচন্দ্র পাল, এরা ছিলেন শেরেবাংলার থেকে কিছু বয়সে বড় এবং তার থেকে কিছু বয়সে ছোট, বলা যায় সমসাময়িক। তো তারা প্রত্যেকেই জনপ্রিয় নেতা ছিলেন, কিন্তু শেরেবাংলা জনপ্রিয় ছিলেন, সেই সঙ্গে তার এমন কিছু বুদ্ধিমত্তা এবং কাজ ছিল, পরিশ্রম ছিল, যে তিনিই আসলে মুসলিম কমিউনিটির টোটাল নেতা। আর হিন্দু কমিউনিটিতেও একমাত্র শেরেবাংলাকেই মান্য করত, যে তিনি প্রধানমন্ত্রী হলে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের পক্ষেও তিনি কাজ করবেন, অন্যদের পক্ষেও করবেন। এই মনোভাবটা সোহরাওয়ার্দীর প্রতি একেবারেই ছিল না। এই পশ্চিমবাংলার বিশেষ করে আপার ক্লাস হিন্দু যারা ব্রাহ্মণ, তারা একেবারেই সোহরাওয়ার্দীকে সহ্য করতে পারতেন না। অনেক অ্যাবিউসিভ কথা, অর্থাৎ মানে তিরস্কারমূলক কথা তারা বলেন। এই যে গ্রেট ক্যালকাটা কিলিং বলে একটা বড় হত্যাকাণ্ড ঘটেছিল, হিন্দু মুসলিম অনেক মুসলিম পরিবার ধ্বংস হয়েছে, অনেক হিন্দু পরিবার ধ্বংস হয়েছে, অর্থাৎ যেটাকে বলে রায়ট। তো এটার জন্য হিন্দু কমিউনিটি সোহরাওয়ার্দীকে দায়ী করেছে, যে সোহরাওয়ার্দী প্রাইম মিনিস্টার, পুলিশ ইত্যাদি তো সোহরাওয়ার্দীর আদেশে চলে, কেন তিনি রায়ট থামাবার চেষ্টা করলেন না? অন্তত 5,000 লোক একদিনে মারা গেছে হিন্দু। এবং স্যার এটা কিন্তু দেশভাগের ঠিক আগে, দেশভাগের 1 বছর আগে, নাহলে কিন্তু ইতিহাসটা অন্যভাবে রচনা হতে পারত। ওই অগাস্ট মাসে এটা হয়েছিল। ডাইরেক্ট অ্যাকশন ডে এই কল দিয়েছিলেন জিন্নাহ সাহেব, মানে প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ। তো জিন্নাহ সাহেবের বক্তব্য ছিল ইংরেজ সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য, যাতে তারা আপোষ আলোচনায় এসে ক্ষমতা হস্তান্তর করে। অলরেডি ব্রিটিশ গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছিল আরও কয়েক বছর আগেই, যে আমরা ভারতে আর শাসন কার্য চালাতে চাই না, আমরা ক্ষমতা হস্তান্তর করে যেতে চাই যারা এই দেশের মানুষের কল্যাণে রাজনীতি করবেন, ক্ষমতায় আসবেন। তো ওই ডিক্লারেশনের পরে প্রতি বছর না প্রতি মাসে একবার আলোচনা করতেন জিন্নাহ সাহেবের সঙ্গে।
এর কয়েকদিন পরেই আলোচনা করতেন জওহরলাল নেহরুর সাথে ঘণ্টা 2 ঘণ্টা। এইসব আলোচনার বিষয়ই ছিল কিভাবে ইংরেজরা ক্ষমতা হস্তান্তর করবে। কখনো কখনো ইংরেজ সরকার এর পক্ষ থেকে, বড় লাট ছোটো লাট বলে, এদের পক্ষ থেকে গান্ধীও কথা বলতেন এবং গান্ধীর সঙ্গেও ওরা কথা বলতেন, এই ব্রিটিশ গভর্নমেন্ট। তো গান্ধী তো প্রকৃতির দিক থেকে অন্যরকম। জিন্না সাহেব বলি, জওহরলাল নেহরু বলি, তারা গণ আন্দোলন পছন্দ করতেন না। হল ঘরের ভিতরে হবে মানে রাজনীতি, এরকম ছিল, এবং ইংরেজি ভাষায় রাজনীতি। আরও কতগুলো সীমাবদ্ধতা। এই ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারাই তো কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে কি হিউম, ওই একটি কী নাম, একজন সিএসপি অফিসার ছিলেন ইংরেজ, তিনি উদ্যোগ নিয়ে এই কংগ্রেস প্রতিষ্ঠা করেন 1850। কাজেই স্বাধীনতার লক্ষ্য নিয়ে তখন ঘোষণা দিয়ে কাজ হতো না ওই সময়। তো শেরে বাংলার সঙ্গে যে কথাটা সেটা হলো যে একে ফায়াজুল হক রাজু, আপনার কাছে এবার আসি। আপনি বলছিলেন তার যে ছোটবেলা থেকে বেড়ে ওঠা, শিক্ষা জীবন এবং কী কী করেছেন, কিন্তু তার সম্পর্কে অনেক গল্পও শোনা যায়, অনেক গল্প মিথের মতো পর্যায়ে চলে গিয়েছে। তো সেই সব বিষয়ে যদি একটু ধারণা দিতেন। আমি ঠিক তার আগে একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বা এখনকার যে নতুন প্রজন্ম আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই। শেরে বাংলা হচ্ছে, একে ফজলুল হক হচ্ছে সেরকম নেতা যিনি বাঙালিকে প্রথম রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন 1937 সালে প্রথম নির্বাচনে ব্রিটিশ ভারতে। তার আগে কিন্তু কোনো নির্বাচন হয়নি। কিন্তু 37 সালের আগেই 19-এর দশকের প্রথম দিকে, অর্থাৎ 1921 সাল থেকে শেরে বাংলা কয়েক বছরের জন্য আপনার শিক্ষামন্ত্রী ছিলেন। কিন্তু তখন সাধারণ নির্বাচনটি হয়নি, সাধারণ নির্বাচনটি হয় 1937 সালে। এই সময় শেরে বাংলা প্রথম সমগ্র বাঙালির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ব্রিটিশ ভারতে বাঙালিদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যান, এবং এই সময়টাকে স্বর্ণযুগ বলা হয়। 37 থেকে 43 সাল পর্যন্ত একটানা শেরে বাংলা 6 বছর অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, বা আনডিভাইডেড বেঙ্গলের প্রাইম মিনিস্টার ছিলেন। তখন প্রাইম মিনিস্টার বলা হতো, এবং সেই সরকারের কার্যক্রমের ভিতরে ছিল শিক্ষা বিস্তার প্রধানতম কাজ। শেরে বাংলাকে ফজলুল হক চেয়েছিলেন যে গ্রামের খেটে খাওয়া একজন কৃষক, বিশেষ করে বাঙালি মুসলমান কৃষক, তার সন্তানরাও যেন লেখাপড়া করার জন্য পাঠশালায় বা স্কুলে যায়। তখন কিন্তু এলিমেন্টারি স্কুল বলা হতো। কয়েক শত এলিমেন্টারি স্কুল স্থাপন করা হয় সেই সময়, সেই সরকারের সময়। সারা বাংলায় অনেক স্কুল কলেজ করা হয়, স্যার যেটি একটু আগে বলেছেন। এবং খেয়াল করে দেখেন, সেই সময় কলকাতায় শেরে বাংলাকে ফজলুল হক ইসলামিয়া কলেজটি প্রতিষ্ঠা করেন, যেন এই বাংলার ছাত্ররা এন্ট্রান্স পাস, অর্থাৎ ম্যাট্রিকুলেশন শেষ করে যেন ওই বাংলায় গিয়ে কলেজে ভর্তির সুযোগ পায়। তখন কলকাতায় ছিল নামকরা কলেজ, যেরকম শেরে বাংলা পড়েছিলেন ক্যালকাটা প্রেসিডেন্সি কলেজে। এখানে ভর্তি হওয়া খুবই কঠিন একটি বিষয় ছিল। সেন্ট জেভিয়ার্স স্কুল কলেজ ছিল, সেখানে ভর্তি হওয়া খুব কঠিন ব্যাপার ছিল। তা হিন্দু কলেজ ছিল, সেই হিন্দু কলেজে হিন্দু অধ্যুষিত ছাত্ররাই বেশি পড়ালেখা করার সুযোগ পেত, কারণ তারা মেধাবী ছিল এবং তাদের আর্থিক সচ্ছলতাও মুসলমান ছাত্রদের তুলনায় অনেক বেশি ছিল। তো এমন একটি অবস্থায় এই ব্যাকগ্রাউন্ডে শেরে বাংলা সেই তার সময় ইসলামিয়া কলেজ চালু করেন, এবং ইসলামিয়া কলেজ তৈরি করেছেন, নাম দিয়েছেন এমনভাবে এখানে কিছুটা সাম্প্রদায়িক শোনা যায়, কিন্তু সুযোগটি সৃষ্টি করে দিয়েছিলেন বাঙালি মুসলমান ছাত্রদের জন্য, যেন এখানে হিন্দুরা ডিসকারেজড ফিল করে টু গেট অ্যাডমিশন। তো এই ছিল, এবং উনি কিন্তু এই কাজটিও করেছিলেন। যেমন উনি যখন প্রধানমন্ত্রী, তখন উনি চাকরির একটি আইনে এনেছিলেন, আইন করে নিয়ে এসেছিলেন বিষয়টিকে, যে একজন হিন্দু গ্র্যাজুয়েট এবং একজন বাঙালি মুসলমান ম্যাট্রিক অথবা ইন্টারমিডিয়েটের কাছাকাছি পড়ালেখা থাকলে সে চাকরিতে অ্যাপ্লাই করার সুযোগটি পাবে। তো এই যে ডিসপ্যারিটি ছিল, একটা বৈষম্য ছিল, যে আজকে আমরা আমাদের বাংলাদেশেও বৈষম্য নিয়ে এত বড় একটা আন্দোলন হয়ে গেল, একটা অন্যরকম একটি ঘটনা ঘটে গেলো রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের দেশে, যুগান্তকারী একটি ঘটনা ঘটলো। তার দেখেন সেই সময় কিন্তু এই ডিসপ্যারিটি ছিল, অর্থাৎ এই বৈষম্যতা ছিল, এবং এটা থেকে ডিপ্রাইভ যেন না হয় মুসলমান শিক্ষিত ছাত্র সমাজ, তার জন্য শেরে বাংলাকে ফজলুল হক আইন করে ব্যবস্থা গ্রহণ করেছিলেন চাকরিতে সুপারিশ করার জন্য বা সুযোগ সৃষ্টির করার জন্য। তো এরকম অনেক যুগান্তকারী কাজ করেছেন তিনি। উনি কলকাতার প্রথম মুসলিম মেয়র ছিলেন নির্বাচিত, এবং কোনো বাঙালি মুসলমান এর আগে কলকাতা শহরের মেয়র হওয়ার যোগ্যতা অর্জন করেনি। আপনি একটু জাস্ট ভেবে দেখুন, এখনকার সময়ের কথা চিন্তা করে, যে এপার বাংলার একজন
ছাত্র ওখানে গিয়ে লেখাপড়া করে আইনজ্ঞ হয়ে রাজনীতি করে অল্প সময়ের ভিতরে মন্ত্রী হয়েছেন ব্রিটিশ ভারতে, সমগ্র বাঙালির প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার আগে উনি 1935 সালে কলকাতার প্রথম নির্বাচিত মুসলিম মেয়র হিসাবে আবির্ভূত হন বিপুল জনপ্রিয় ভোটের মাধ্যমে। তখন কিন্তু ভোট হতো মেয়র নির্বাচনে, অর্থাৎ ব্রিটিশ সরকার সরাসরি নিযুক্ত করতো না বা প্রশাসক হিসাবে কাউকে নিযুক্তি করা হতো না। তো এইসব যুগান্তকারী ঘটনা উনি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রথম যে শিক্ষা, উচ্চশিক্ষার যে অগ্রযাত্রার যে প্রথম যে কি বলবো এটাকে, যে আমাদের যে মূল যে স্থাপনা, তার সূচনার লগ্নে ওনার অবদান রয়েছে। 1918 সাল থেকে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের পূর্বে উনি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অর্থাৎ বঙ্গীয় আইনসভায় প্রায় 18 বার দাঁড়িয়ে শুধু ঢাকায় কেন একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা দরকার এবং প্রয়োজন তার সম্পর্কে বিশদ ব্যাখ্যা দিয়ে বক্তৃতা করেছেন। তো এই যে যুগান্তকারী ঘটনাগুলো ঘটেছে ওনার হাত ধরে, এবং উনি ইতিহাসের একটি মাইল ফলক স্থাপন করেছেন। আমি যে কথাটি বলতে চাই যে অনেকে হয়তো অনুভব করেন না, কিন্তু এটাই বাস্তবতা যে বাঙালি জাতীয়তাবাদ যে জাতিসত্তার যে বিকাশ বা অগ্রযাত্রা বা সূচনা তার হাত ধরেই উনি একটি বিল্ডিং ব্লক অথবা আপনার মাইল ফলক বা মাইলস্টোন স্থাপন করেছেন আমাদের এই দীর্ঘ সংগ্রামের অভিযাত্রায়। বাঙালি নিম্ন মধ্যবিত্ত সমাজ, কারণ তখন কিন্তু সকলে কিন্তু ডাউন ট্রডেন, মানে ইংরেজি শব্দ এটার বাংলা হচ্ছে কি একদম আপনার নিরুপায় একটি জনগোষ্ঠী, আর্থসামাজিকভাবে খুবই নিম্ন তাদের অবস্থান ছিল। এবং আজকে পার ক্যাপিটা ইনকাম আমরা ডলারে হিসাব করি, তখন রুপিতে বা ব্রিটিশ ভারতের সময় যেই মুদ্রা ছিল তার মানে খুব অত্যন্ত নিম্ন অবস্থায় ছিল। সেই জায়গায় শিক্ষা বিস্তারের মাধ্যমে, জমির মালিকানা দেওয়ার মাধ্যমে, জমির সত্ত্ব দেওয়ার মাধ্যমে, প্রজাসত্ব আইন প্রণয়নের মাধ্যমে, ঋণ সালিসি বোর্ড গঠনের মাধ্যমে, ঋণ থেকে মুক্তি দেওয়ার মাধ্যমে নানান রকম যুগান্তকারী কাজ করে উনি কিন্তু একটা অভ্যুদয়ের সূচনা করেছেন। এবং স্বাধীনতার সোপান বলতে যদি আমরা আজকে কিছু বুঝি, কারণ আপনার স্বাধীনতার জন্য যে একটা মনন দরকার, মানসিকতা দরকার, একটা যে চেতনা দরকার, তার জন্য কিন্তু কিছু আপনার বিল্ডিং ব্লক দরকার। আমরা যেরকম আমাদের শরীরে গঠনের জন্য আমাদের আপনার অ্যামিনো অ্যাসিড দরকার হয় এবং প্রোটিন থেকে সাধারণত এসব এসে থাকে, তো এগুলোকে বলা হয় বিল্ডিং ব্লক, শরীরের গঠনে ভূমিকা রাখে। ঠিক সেরকম রাজনীতিতে এবং আর্থসামাজিক জায়গায় দাঁড়িয়ে শেরেবাংলা একজন মানে অবিস্মরণীয় নেতা হিসাবে এই বিল্ডিং ব্লকগুলো কিন্তু স্থাপন করে গেছেন। সেই 1900 দশকের প্রথম লগ্নে যখন উনি 1906 সালে যাত্রা শুরু করেন তার রাজনৈতিক, তারপর থেকে 1962 পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি কিন্তু বাঙালি জনগোষ্ঠীর সেবায় নিজেকে নিয়োজিত উৎসর্গ করেছেন। আপনার কাছে আবার আসবো স্যার, আপনি যেটা ফায়জুল হক রাজু বলছিলেন যে উনি যখন প্রধানমন্ত্রী হন তখন তো তিনি বেশ উল্লেখযোগ্য কিছু কাজের কথা উনি বলেছেন। আপনি কিছু যোগ করবেন কিনা? বিশেষ করে আপনি কৃষক প্রজা পার্টির কথা বলছেন, তার তো চিন্তা চেতনা ধ্যান ধারণা সেটাই ছিল। প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সুযোগটা অবশ্যই তিনি কাজে লাগিয়েছেন, সেইগুলো যদি একটু বলেন। ওই যে উল্লেখ করলেন তিনি ঋণ সালিসি বোর্ড করা, কৃষকদের নানা শর্তে মহাজনরা জমি নিয়েছে, প্রজাসত্ব আইন, এগুলো প্রজাসত্ব আইন এগুলো করলেন। এরকম অনুসন্ধান করলে অনেক কিছু পাবো। শিক্ষা বিস্তারে এই শেরেবাংলার যে ভূমিকা। স্যার আরেকটা জিনিস করেছিলেন যেটা একটু বলেন, ওটার উপর আপনি বলতে পারবেন। লাঙ্গল যার জমিদার, হ্যাঁ লাঙ্গল যার জমিদার, লাঙ্গল যার জমিদার, লাঙ্গল যার জমিদার, এইসব কথা, এই ধরনের কথার মাধ্যমে একটা মানে বড় ধরনের একটা রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি বা সূচনা তৈরি করা। এই যে লাঙ্গল যার জমিদার এই পর্যন্ত বলেছেন, দলের নাম রেখেছেন কৃষক প্রজা পার্টি, পরবর্তীকালে কৃষক শ্রমিক পার্টি, এই নামগুলো থেকে এবং এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যেই শেরেবাংলার দৃষ্টিভঙ্গিটার পরিচয় পাওয়া যায় যে তিনি কাজ করতেন ফর সাফারিং হিউম্যানিটি এবং মানুষের স্বাধীনতার জন্য। 1940-এর দশকে তিনি লাহোর রেজলিউশন নামে পরিচিত যে প্রস্তাব পাশ করেছিলেন, লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাব সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত বলেন যে এই প্রস্তাবটা তো একটা ঐতিহাসিক ঘটনা এবং এটা ঐতিহাসিক ঘটনা যে ভারত উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট ছিল। অবশ্যই, কোনো সন্দেহ নেই। এটা ব্যাপার হলো যে ব্রিটিশ আমলে তো হিন্দু মুসলিম বিরোধ অনেক বেড়ে যায়। ডিভাইড অ্যান্ড রুল পলিসি ছিল ব্রিটিশ সরকারের একটা মূল নীতি।
যে এখানে হিন্দু মুসলমান বিভেদ আছে এবং এই বিভেদটাকে আমাদের শাসন দীর্ঘস্থায়ী করার জন্য কাজে লাগাবো। এই যে ব্যাপার, এটা তারা ঘোষণা দিয়ে করেননি, কাজের মধ্য দিয়ে করেছেন এবং হিন্দু মুসলিম বিরোধী একটা তীব্র অবস্থায় চলে গেছে। ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থামার কয়েক বছর পর থেকে একদম 1947 পর্যন্ত তো ছিলই, তারপরেও বড় বড় এই মানে কি সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়েছে। মহাত্মা গান্ধী একসময় ওই নোয়াখালীতে আসছিলেন এই এর মধ্যে, সাম্প্রদায়িক বিরোধের মধ্যে, এবং তিনি এখানে এই সাম্প্রদায়িক বিরোধ থামানোর জন্য কথা বলেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন। তার স্মরণে একটা প্রতিষ্ঠানও আছে নোয়াখালীর দিকে। তাছাড়া বিহারে ওইসব জায়গায় বড় রকমের সংকট হিন্দু মুসলিম বিরোধে। এইগুলো মানে থামানোর জন্য গান্ধী চেষ্টা করেছেন। গান্ধীর চিন্তা এবং স্টাইল অন্য সকলের চেয়ে একটু ভিন্ন। তিনি হিন্দু ধর্মের কথা বলেছেন, কিন্তু তার সমস্ত কথাই তো মানবিক, ধর্মীয় যেসব বিষয় সেগুলো উল্লেখ করেছেন মতো। আর তার যে রচনাবলী তাতে অন্তত অর্ধেক, অনেক লেখা আছে 100 ভলিউমে গান্ধীর রচনা, তার অন্তত অর্ধেক অংশ হলো ওই ভারতীয় হিন্দুত্ব এগুলি সম্পর্কে, আর বাকি অর্ধেক অংশ আধুনিক একটা সুস্পষ্ট বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির। তো এই যে ধর্মীয় বিষয়ও রাখছেন, আবার কোনো কোনো জায়গায় ধর্মের বাইরে যায় এরকম বক্তব্য রাখছেন, তার একটা কারণ তিনি বৃহত্তর হিন্দু মুসলিম ইউনিটি চেয়েছেন এবং হিন্দুত্বই ভারতের নিজস্বতা এটা মনে করতেন। যে কারণে মুসলমানদের মধ্যে গান্ধী তো খুব ভালো, কিন্তু তিনি তো হিন্দুদের নেতা, এরকম একটা ধারণা হয়েছিল। এগুলো অনেক কথা আমরা শেরেবাংলা সম্পর্কে আলোচনা করেছি। শেরেবাংলার ব্যক্তিত্ব, কথাবার্তা, চেহারা, ছবি সবটাতেই একটা স্বাতন্ত্র্য ছিল। গান্ধীর যেমন একটা স্বাতন্ত্র্য, ঠিক সেরকম জিন্নার কিংবা জওহরলাল নেহরুর যে ব্যক্তিত্ব চিন্তা সেটা আরেক ধরনের। তারা তো একেবারে ইংলিশ স্টাইলেই চলছে, একেবারে ইংরেজি ভাষাতেই সব কাজকর্ম করেছেন। এবং এরা জিন্না সাহেবও নেহরুও গণ আন্দোলন হোক, এই রাস্তায় মিছিল স্লোগান হোক, এটা পছন্দ করতেন না, চাইতেন না। পাবলিক মিটিং কি দরকার, হলের ভিতরেই তো কথা বলা যায়। ইংরেজি ভাষা নিয়েও তাদের তেমন কোনো অভিযোগ ছিল না। কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলা ভাষায় বা লোকাল ভাষায়, স্থানীয় ভাষায় রাজনীতি আরম্ভ হলো। হল ঘরের থেকে বাইরে মাঠে রাজনীতি আরম্ভ হলো এবং মিছিল টিছিল ইত্যাদি করা এইগুলো। তবে এখন এই ধরনের দিবস পালন করতে গেলেই দেখা যায় মারামারি লাগে, কিছু সম্পদ নষ্ট হয়, অনেক কিছু লোকে প্রাণও হারায়। এরকম ছিল না প্রথম পর্যায়ে। তো একেবারে এই জনসমাবেশ, মিছিল এগুলো ওই সংঘাতমুক্ত ছিল, যৌক্তিক ব্যাপারেই তারা প্রচার করতে চাইতেন। যা হোক, তো শেরেবাংলার কর্মজীবনে শিক্ষা বিস্তার, মুসলমানদের চাকরির সুবিধা দেওয়া, আইন করেই কিছুটা রিজার্ভ রাখা, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল তো অনেক হয়েছে, মেয়েদের স্কুলও কিছু কিছু হয়েছে। এগুলো শেরেবাংলার অভিপ্রায় অনুযায়ী হয়েছে। শেরেবাংলা খুব ভালো করে দেখলে দেখা যায় বাংলা ভাগ চাননি। 1947-এ ভাগ হলো বলে শেরেবাংলা পাঞ্জাব ভাগ চাননি। পাঞ্জাব একটা বড় শক্তি, অর্থনৈতিক দিকে সবচেয়ে ডেভেলপ। আর বাংলা, বাঙালি, কলকাতা, এটা তো সারা ভারত, এমনকি গোটা এশিয়ায় সবচেয়ে উন্নত চিন্তা, শিল্প, সাহিত্য সব দিক দিয়ে আরও নানান বৈশিষ্ট্য আছে। তো এইগুলো শেরেবাংলা রিয়েলাইজ করতেন এবং বাংলা ভাগ তিনি চাননি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে, হিন্দু মহাসভা করতেন। এই হিন্দু মহাসভায় তো প্রবলভাবে বাংলা ভাগ চাইছে। মুসলিম নেতারা ওই সময় বাংলা ভাগ চাননি। কেন চাইছে? আমরা কি মুসলমানদের রাজত্বে থাকবো? শেরেবাংলা, তারপরে সোহরাওয়ার্দী, নাজিমুদ্দিন, তিনজন যখন পরপর মন্ত্রী হলেন, তখন আপার ক্লাস হিন্দুরা, অর্থাৎ এই ব্রাহ্মণ এবং তাদের সহযোগী শক্তি, তারা একেবারেই ঐক্যবদ্ধ বাংলা রাখা চায়নি, বাংলা ভাগ করতেই হবে। এই অবস্থাটা এই মৌলানা আকরম খানদের মতো যারা কিছুটা ধর্মীয়, সম্পূর্ণ পুরনো ধাঁচের মৌলানা না, আধুনিক মুসলিম লীগের, বেঙ্গল মুসলিম লীগের তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন, খাজা নাজিমুদ্দিন ছিলেন প্রেসিডেন্ট। তো ওইসব দিক দিয়ে দেখতে গেলে দেখা যায় যে একটা বাংলা ভাগ মুসলমানরা চাননি। এবং হিন্দু সমাজে হলো ইলেকশনের মাধ্যমে এখন যে রাজনীতি, এখানে তো কোনো কালেই আর কোনো হিন্দু প্রাইম মিনিস্টার হতে পারবে না, এরকম ধারণা হয়েছিল। আসলে যে পারবে না এটা নিশ্চিত করে বলার উপায় ছিল না। কিন্তু পরপর তিনজন প্রধানমন্ত্রীই হলেন এই ধারায় মুসলমানদের থেকে। এটাতে ইনটলারেন্ট হয়ে ভারত ভাগ না হতে পারে, বাংলাকে ভাগ করতেই হবে,
এইভাবে তিনি নামলেন, বক্তৃতা দিলেন, উত্তেজিত করলেন। ব্রিটিশ সরকার তখন নানান কিছু দেখে বাংলা ভাগ করার সিদ্ধান্ত নিলেন। পাঞ্জাবের ব্যাপারে অনেকটা ওইরকম ছিল যে দেশের লোকেরা চায়নি, কিন্তু ব্রিটিশ সরকার যে কোনোভাবেই হোক পাঞ্জাবকেও বিভক্ত করলো আর ভারত বিভক্ত হলো পাকিস্তান। তো শেরে বাংলাতে পাকিস্তান এই আন্দোলনের পক্ষে ছিলেন না একদম শেষ পর্যন্ত, যে কারণে তার দল তখন মানে পাশ করতে পারে নাই, একেবারেই কমে গেছে সিট, একটা দুইটা এরকম। তো তিনি ভারত ভাগও চাননি, গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় বাংলা ভাগ চাননি, ভারত ভাগও চাননি। এবং এই বিভাগটা হিন্দু মহাসভা চাইছে, কংগ্রেস অনেকটা হিন্দু মহাসভার দ্বারা পরিচালিত হয়েছিল ওই সময়টাতে। এবং স্যার হিন্দু মহাসভার থেকে কিন্তু আরএসএস এবং আজকের বিজেপি, হ্যাঁ, আজকের বিজেপি, আরএসএস এইসব সংগঠন ওই হিন্দু মহাসভার ধারায় বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া তখন থেকেই শুরু। আচ্ছা, তো এই সবের মধ্য দিয়ে আমি যতটা লক্ষ্য করি যে শেরে বাংলাই ছিলেন একমাত্র রাজনৈতিক নেতা যিনি হিন্দু কমিউনিটির এবং মুসলিম কমিউনিটির দুই পক্ষেরই সমর্থন পেয়েছেন। এই দিক দিয়ে তার একটা বিশিষ্টতা ছিল। আর মুসলমানরা লেখাপড়া শিখুক এবং বেকার থাকলে অসুবিধা, কাজে তাদের চাকরি বাকরির সুবিধার জন্য বিধিগত কিছু রিজার্ভেশন তিনি আইনকানুনের মাধ্যমে রক্ষা করেছিলেন। এবং মুসলিম শিক্ষিত কমিউনিটি বাংলায় গড়ে ওঠার পেছনে শেরে বাংলার অবদান আছে। নানান দিক থেকে হিন্দুদের মধ্যে ধনী ব্যক্তি, জমিদার অনেক বেশি ছিলেন, মুসলমানদের মধ্যে সেটা ছিল না। আর মুসলমানদের মধ্যে যারা উচ্চ অবস্থানে ছিলেন তারা সবাই উর্দুতে কথা বলতেন, ফার্সিকে তারা নিজেদের ভাষা মনে করতেন। বাংলা কিংবা ভারতের অন্যান্য অঞ্চলে এই লোকাল ল্যাঙ্গুয়েজ তারা দেখা যাচ্ছে যে শেরে বাংলা একদিকে খাঁটি বাঙালি আবার একদিকে খাঁটি মুসলমান। আচ্ছা, এটা বলছি, এই খাঁটি বাঙালি এটাতে কোনো সন্দেহ নাই। একটা কথা বলা হতো সেই সময়ে যে খাজা গজাদের কর্তৃত্ব থেকে বাংলাকে মুক্ত করতে হবে। খাজা মানেই খাজা নাজিমুদ্দিন, এই খাজা সলিমুল্লাহ খাঁ, এই এরা, আর গজা মানেই গজনবী পরিবার ইত্যাদি। এই খাজা গজাদেরই কর্তৃত্ব ছিল এই অঞ্চলে। এবং শেরে বাংলার নেতৃত্বে এটা বলা যায় অনেকটাই ভেঙে গেছে। আর ওইদিকে যে আবুল হাশিম সাহেব ছিলেন, বদরুদ্দিন উমরের বাবা, একসময় বেঙ্গল মুসলিম লীগের নেতা ছিলেন, তিনিও খাজা গজাদের কর্তৃত্ব থেকে দেশকে রক্ষা করতে হবে, এই বিষয়টা ছিল। অর্থাৎ শেরে বাংলা আউট অ্যান্ড আউট একজন বাঙালি এবং বাঙালি পরিচয় নিয়েই তিনি চলতেন। জিন্না সাহেব শেরে বাংলাকে রাইভেল মনে করতেন কখনো কখনো, যে আগামী অধিবেশনে তো শেরে বাংলা এই প্রেসিডেন্ট হয়ে যেতে পারে। এইসব কারণে খুব সতর্কতার সাথে শেরে বাংলার সঙ্গে একটা দূরত্ব রক্ষা করেও চলছেন। কিন্তু শেষ পর্যায়ে এই যে পাকিস্তান সমর্থন করেননি, এজন্য তার দল দুর্বল হয়ে গেছে। যখন কলকাতা থেকে ঢাকায় আসেন 47 সনের পরে 2-3 বছর, অন্তত 3 বছর পরে কি 4 বছর পরে, তখন তো এই রেল স্টেশনটা ছিল এখানে, এই যে ঠাটাডি বাজারের একটু পশ্চিম দিকে, এটা পরে উঠিয়ে অন্যদিকে নিয়ে গেছে। তো এই রেল স্টেশনে যখন নামলেন তখন তো মুসলিম লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়েছে, ফজলুল হক কেন পাকিস্তানে, কেন কলকাতায় ফিরে যাওয়া, এই স্লোগান দিয়েছে। এর মধ্যে সাহসের সঙ্গে তিনি এগিয়ে নিজের জায়গায় গেছেন, তিনি পিছিয়ে যাননি। আর সোহরাওয়ার্দীর দিকেও এখানে খাজা নাজিমুদ্দিনরা ঢুকতে দেননি। তিনি ঢাকায় আসতে চেয়েছিলেন এবং সদরঘাট ওখানে লঞ্চে আসছিলেন কলকাতা থেকে। তো সেইখানে নাজিমুদ্দিন সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ ফোর্স সেখানে গিয়ে অপেক্ষা করছে এবং লঞ্চ মানে ঘাটে আসবে, তখন পুলিশ পক্ষ থেকে পুলিশ উপরের লেভেলের অফিসারই গেছেন সোহরাওয়ার্দীকে আটকানোর জন্য। তো বললেন যে আমাদের সরকারের নির্দেশ, আপনি যেন এখানে না নামেন, কোনো জরুরি কথা থাকলে আপনারা কল দেন, তারা আসবে, আপনার লঞ্চে গিয়ে কথা বলবেন। তো সোহরাওয়ার্দী কী করবে এটা মেনে নিলেন, নিয়ে শেখ মুজিব এবং আরও কারোর সঙ্গে কথা বললেন, কলকাতা চলে গেলেন। খাজা নাজিমুদ্দিন তার পজিশন দেখছেন, কি জানি এটা হ্যাম্বারটা হয়, তিনি সোহরাওয়ার্দীকে অপসারিত করে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো এরকম নানান ব্যাপার আছে। এবং দেখতে গেলে এটা বলতে আমি বাধ্য যে শেরে বাংলা পাকিস্তান প্রতিষ্ঠা চাননি, শেরে বাংলা বাংলা ভাগ পাঞ্জাব ভাগ চাননি। তিনি একটা বাঙালি জাতীয়তাবাদী, সেই সঙ্গে ভারতীয় জাতীয়তাবাদীও, সর্বভারতীয়, জি সর্বভারতীয়, হ্যাঁ সর্বভারতীয়, জি জি। আপনার কাছে আবার আসবো ফাইজুল হক রাজু, আপনি যেটা বলছেন একটু যদি তার যে রাজনৈতিক বিভিন্ন শুনলাম,
কিন্তু তার যে মানবিক গুণাবলীর কথা আমরা শুনি, বিশেষ করে তার যে গরিবের প্রতি যে দরদ এবং বিভিন্ন সহযোগিতা করা, বা তার বাড়িতে অন্যদেরকে পালক সন্তান হিসেবে রাখা, এবং যে তিনি মানে অনেক সময় শুনেছি যে অনেক খেতে পছন্দ করতেন, এরকম কোনো কিছু যদি আপনার জানা থাকে এটা যদি বলেন। এরকম কি অনেক তো গল্প আছে এবং সত্য বাস্তব ঘটনাও আছে। তো উনি খুবই দানশীল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন এবং মানবিক গুণাবলী সম্পন্ন ছিলেন, যেটা এখনকার সমাজে বা এখনকার দিনে চিন্তাই করা যায় না। প্রচুর আয় করতেন এবং তার জমি জমা এবং আপনার যে বিশালত্বতা অর্থাৎ আর্থিক সচ্ছলতা সবই ছিল। এর থেকেও উনি কিন্তু দায়গ্রস্ত হয়ে পড়তেন মাঝে মাঝে, অর্থাৎ আমরা যেটা ইংরেজিতে বলি ব্যাংক্রাপসি, অর্থাৎ দেনায় পড়ে যেতেন এই দান খয়রাত করতে গিয়ে। এবং কলকাতা শহরে উনি কিন্তু আদালত কর্তৃক ব্যাংক্রাপ্ট হিসাবে চিহ্নিত বা ঘোষিত হয়েছিলেন। এরকম ঘটনাও ঘটেছে। একাতারে উনি খুব দান করতে পছন্দ করতেন। পকেটে যা কিছু থাকতো একজন লয়ার বা আইনজীবী হিসাবে আয় করতেন, অকাতরে দান করে ফেলতেন। আপনার একটি ঘটনা আপনি একটু বলেছিলেন যে গল্প আকারে বলতে, একবার পাকিস্তান আমলে অর্থাৎ পূর্ব পাকিস্তানে তার যে বাসা হাটখোলা টিকাটুলিতে ঢাকার আমাদের যে বাড়িটি, যেখানে আমিও নিজে জন্মগ্রহণ করেছি, সেইখানে আপনার একটি হিন্দু বাবা তার মেয়েকে নিয়ে আসে, কন্যা দায়গ্রস্ত পিতা সাহায্যের জন্য। তো ওনার কাছে তেমন কোনো টাকা ছিল না ওই সময়, অর্থাৎ ওনার নিজের সঙ্গে। সেইটি উনি চিন্তা করছিলেন কীভাবে টাকা দেওয়া যায়। এই সময় দেখলেন যে বাড়ির তার যে ব্যক্তিগত ড্রাইভার সে এবং বাড়ির কাজের যে ছেলেটি তারা যাচ্ছে বাজার করতে। খুব ইন্টারেস্টিং ঘটনা এবং এটা সত্য ঘটনা। তো উনি ওদেরকে বললেন তোমরা কোথায় যাচ্ছে? বললো বেগম সাহেব তো আমাদেরকে বাজারে পাঠাচ্ছে, আমরা টাটারি বাজার যাচ্ছি। তো বললো যে টাকা কত দিয়েছে? বললো যে 10 রুপি। বললো যেটা আমার কাছে দাও। তোরা তো প্রভু বাড়ির মালিক বলেছে তো দিয়েছে। তো ওরা দেখলো যে ওদের সামনে ওই টাকাটা নিয়ে ওই যে কন্যা দায়গ্রস্ত পিতা তাকে দিয়ে আপ্যায়ন করে বললো যে তুমি এখন যাও তোমার মেয়েকে নিয়ে তুমি। এবং এটা 10 টাকা সে সময় অনেক বড় টাকা, 10 রুপিয়া বেশ বড় টাকা অঙ্কে। যে ওনারা তো এটা আশাই করেনি এত টাকা দিবে। তো অনেক দূর চলে গেছে। তখন শেরেবাংলার কাছে একজন মক্কেল এসেছে ওনার। তখন উনি ঢাকা হাইকোর্টে অলরেডি প্র্যাকটিস করেন, সম্ভবত এটা 52 বা তার আগে 51 সালের দিকের কথা। তো তারা এসেছে, ব্যবসায়ী মানুষ, মারোয়ারি ব্যবসায়ী, তারা বেশ টাকা পয়সা নিয়ে এসেছে এবং একটা ঝুলির ভিতরে বেশ কিছু টাকা, এবং আপনার তখনকার সময় জানেন যে পয়সাও ব্যবহৃত হতো, অনেক সময় আপনার মোহর ব্যবহৃত হতো। তো বললো যেখানে কি আছে, কত আছে, এটা আগে বললো যে পোটলাটা আমার কাছে দাও। তো দেখে যে ওখানে 27-28 টাকার মতো রুপিয়া। তো বললো কাজের লোককে এবং ড্রাইভারকে ডেকে বললো যে ওই যে একটা লোক আসছিল হিন্দু, ওই ডেকে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। তো ওরা তার পেছনে ছুটলো, অনেক দূর গিয়ে তারা তাকে ধরে মেয়ে সহ নিয়ে আসছে। তো আসার পরে বলতেছে যে স্যার আমাদেরকে ডেকে পাঠিয়েছেন আপনি, বলে তোমাদেরকে যে 10 রুপিয়া দিয়েছি ওটা ফেরত দাও। তো ওরা তো তখন অবাক, এবং মেয়েটা প্রায় একদম কাঁদো কাঁদো অবস্থা। তখন বললো যে ওই টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। তোরা ভাবলো এই বুঝি সব সর্বনাশ হয়ে গেল। তখন দেখলো যে না, শেরেবাংলায় যে তার মক্কেলের কাছ থেকে যে টাকাটা পেয়েছে রুপিয়া 28, ওটা উনি তুলে দিলেন ওদের হাতে এবং বললেন যে ওই বাজারের টাকাটা বাজারের কাজে দিয়ে দাও। তো এই যে একটা মানে মানবিক গুণাবলী, যেটা ভেরি রেয়ার অ্যান্ড আনপ্রেসিডেন্টেড বলা যায়, মানে সাধারণত এই ধরনের কিছু দেখা যায় না। এমনি আপনি বলতেছিলেন এর অনুষ্ঠান আগে যে এবং 3জন পালক সন্তান ছিল যারা পরে বিখ্যাত হয়েছে। উনি পালক সন্তান বলতে কি, উনি মানে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছেন এবং স্নেহ দিয়েছেন, তাদেরকে যত রকম সম্ভব কলকাতার তাদের লেখাপড়া চলাকালীন তাদেরকে টেক কেয়ার করার জন্য যা কিছু করা দরকার সব কিছু উনি করেছেন। তার ভিতরে খুব নাম আসে কাজী নজরুল ইসলামের, কমরেড মোজাফফর আহমেদের, তারপরে আপনার নাম আসে তারা তার আদর ভালোবাসা এবং স্নেহ ধন্য হয়েছেন। এবং কাজী নজরুল ইসলামকে উনি একটি পত্রিকা বের করেছিলেন ব্রিটিশ সেই সময়, নবযুগ পত্রিকা, নামটাই দিয়েছিলেন নবযুগ। তার এডিটর তৈরি হিসেবে তাকে নিয়োজিত করেন এবং কমরেড মোজাফফর আহমেদকে তার প্রকাশক হিসেবে উনি দায়িত্ব দেন এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বাঙালি মুসলিম সমাজে ব্যাপক সারা জাগায় সেই পত্রিকাটি। এটি একটি দিক। অপরদিকে আপনার দেখেন যে আমাদের স্বাধীনতার পরে, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পরে
তিনজন রাষ্ট্রপতি হয়েছেন, বিচারপতি আবু সায়েম চৌধুরী, বিচারপতি সাত্তার এবং বিচারপতি আপনার আরেকজন ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এনাদেরকে উনি খুবই কাছে মানুষ হিসেবে বা সন্তানতুল্য হিসেবে আদর যত্ন করেছেন এবং যতটুকু সম্ভব আর্থিক সহায়তা দিয়েছেন। তো অনেকে তাদেরকে তার সন্তান হিসেবেই দেখতো সেই সময়, তখনকার দিনে, যে শেরে বাংলা ফজলুল হকের সন্তান তুল্য তারা, এবং তারা তিনজনই বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন। খুবই ইন্টারেস্টিং, আপনার কাছে আবার আসবো। আরেকটি জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, যে এটিও আমাদের নতুন প্রজন্মের জানা উচিত, যে আমাদের 47 সালে দেশ ভাগের পরে, অর্থাৎ ভারতবর্ষের থেকে ব্রিটিশরা চলে যাওয়ার পরে, যখন ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুত হলো, তার প্রধানমন্ত্রী হন কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু, মতিলাল নেহরুর ছেলে। এবং এই মতিলাল নেহরু এবং পণ্ডিত নেহরু দুজনই শেরে বাংলার আন্ডারে, অর্থাৎ তার অধীনস্থ হয়ে কাজ করেছে। এবং পণ্ডিত জওহরলাল নেহরু, ইন্ডিয়ার প্রথম প্রধানমন্ত্রী, সরাসরি তার ব্যক্তিগত রাজনৈতিক সহকারী, যেটাকে আমরা বলে থাকি প্রাইভেট সেক্রেটারি, সেই পর্যায়ে উনি কাজ করেছেন। তো এই ধরনের বিরল ঘটনা আছে, এবং এটা 1921 সালের ঘটনা। শেরে বাংলা একই সঙ্গে অল ইন্ডিয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং অ্যাট দ্য সেম টাইম উনি অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন। অর্থাৎ একই খেলোয়াড়, উনি আবাহনীরও ক্যাপ্টেন, মোহামেডান ক্লাবেরও ক্যাপ্টেন, অথবা যদি বলেন যে বিএনপির উনি সভাপতি, আওয়ামী লীগের উনি সেক্রেটারি জেনারেল। তো এরকম বিষয় ওনার দ্বারাই সম্ভব ছিল। এবং এসব কিন্তু গল্প না, এসব কিন্তু একদম বাস্তব ঘটনা, ইতিহাসের অংশ। অনেকেই এখন জানে না, কারণ শেরে বাংলাকে নিয়ে দেশে কিন্তু চর্চা গত কয়েক যুগ ধরে অনেকটাই আপনার স্তিমিত হয়ে গেছে। কিন্তু আমি মনে করি যে বর্তমান সরকার, বিশেষ করে প্রফেসর ইউনূস সাহেবের যে সরকারটি আছে, অন্তর্বর্তীকালীন যে সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, তাদের পক্ষে কিন্তু উচিত আমাদের ইতিহাসের ক্ষণজন্মা পুরুষ যারা ছিলেন, শেরে বাংলাকে ফজলুল হক, মৌলানা ভাসানী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সহ, যারা স্বাধীনতার পরে এবং স্বাধীনতার আগে, আমাদের তো একটি খণ্ডিত ইতিহাস, আমাদের তো একটি বিশাল ইতিহাস আছে। এবং 47 থেকে ইতিহাস না, 47-এর আগেও একটি অধ্যায় আছে, যেটি 1900-এর দশকের গোড়ায় শুরু। এবং শেরে বাংলাকে ফজলুল হক সেই ঝান্ডাটির সূচনা করেছিলেন, বা তার হাতে ছিল। এই মিছিলের প্রথম যাত্রার মশালটি তার হাতেই ছিল। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মৌলানা ভাসানী সাহেব, উনিও ভূমিকা রেখেছেন। কিন্তু মৌলানা ভাসানী সাহেব তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বাঙালিদেরকে কখনো নিতে পারেননি বা আমাদেরকে নিয়ে যেতে পারেননি। যেমন 1954 সালে যে ইলেকশনটি হয় পূর্ব বাংলায়, এটিও কিন্তু একটি ইতিহাসের টার্নিং পয়েন্ট। তখন 21 দফা দেওয়া হয় শেরে বাংলার, এবং এই যে তাদের যে জোট 1954 সালের ইলেকশনের আগে যুক্তফ্রন্ট নাম দেওয়া হয়েছিল। তো যুক্তফ্রন্টের ইলেকশনের টার্নিং পয়েন্টের জন্য যে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে এটি প্রথম আমাদের রাজনৈতিক বিজয়, এবং তারা কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি। তারা দেখলো যে বাঙালির আর্থসামাজিক এবং সাংস্কৃতিক যে অভ্যুদয়ের যে একটি সূচনা, এই 54 সালে তাদের চোখে খুব প্রগাঢ়ভাবে ধরা পড়ে। এবং তখন কিন্তু পাকিস্তানি বোদ্ধারা, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের যারা নীতি নির্ধারক ছিলেন বা রাজনৈতিক বোদ্ধা ছিলেন, এবং যারা রাজনীতিকে কন্ট্রোল করতেন, ইনক্লুডিং পাকিস্তান মিলিটারি ইন্টেলিজেন্স, তারা কিন্তু একটু সজাগ হয়ে ওঠে। এবং এই যুক্তফ্রন্টের যে সরকার, শেরে বাংলায় ফজলুল হক তখন পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, এটাকে তারা রায়ট করে আদমজিতে ষড়যন্ত্রের মাধ্যমে ভেঙে দেয়। তো এই সময় কিন্তু অল্প সময়ের এই সরকারে শেরে বাংলাকে ফজলুল হক আমাদের যে বাংলা ভাষার প্রাণ কেন্দ্র বাংলা একাডেমি, যার আজকে চেয়ারম্যান আমাদের স্যার, সেই বাংলা একাডেমি সৃষ্টির জন্য নির্দেশ দিয়ে দেন। অর্থাৎ বাংলা একাডেমি প্রতিষ্ঠায় উনি প্রথম অবদানটি রাখেন। এবং সেই সময় ওনার ভাগ্নে সৈয়দ আজিজুল হক নান্নামিয়া, উনি মন্ত্রিসভার সদস্য ছিলেন, কনিষ্ঠ একজন মন্ত্রী। ওনার নেতৃত্বে কিন্তু বা ওনার ব্যবস্থাপনায় বাংলা একাডেমির অগ্রযাত্রা শুরু হয় বা অভ্যুদয় শুরু হয়। উনি তখন, এটা ছিল বর্ধমান হাউস হিসেবে নামকরণ ছিল। তো এই হচ্ছে বাংলা একাডেমির ইতিহাস। তারপরে দেখেন শেরে বাংলাকে ফজলুল হক, আমরা মাত্র কিছুদিন আগে আমাদের এই সকলের প্রাণের উদযাপন, আমাদের যে পয়লা বৈশাখ, এটিকে উদযাপন করেছে। এটি কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী তখনও দেখতে পারতো না। বাঙালির এই একটি আবহমানকালের একটি যে উৎসব, সকলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বাংলার সকল ধর্ম ভেদাভেদ ভুলে এক কাতারে এসে যে উদযাপন করে একটি সাংস্কৃতিক জাতীয় একটি অনুষ্ঠান, সেটাকে কিন্তু তারা ভালো চোখে দেখতো না। শেরে বাংলা এই 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের পর যখন তার সরকার গঠিত হয়, প্রথম পয়লা বৈশাখকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করে দেন, এবং অদ্য অবধি কিন্তু সেই ছুটি চলছে। তারপরে আমাদের
প্রাণের আরেকটি কেন্দ্রস্থল হচ্ছে আমাদের মাতৃভাষার জন্য যারা আত্মত্যাগ করেছে, আত্মদান করেছে, তাদের স্মরণে শহীদ মিনার, এই শহীদ মিনার প্রতিষ্ঠা করে শেরে বাংলা একে ফজলুল হক সরকার 1954 সালে যুক্তফ্রন্ট সরকার। তো এই ধরনের অবদানগুলো কিন্তু খাটো করে দেখার কোনো অবকাশ নাই। তাই জন্য সরকারের কাছে দাবি, বিশেষ করে বর্তমান ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকারটি আছে, তারা ছোটোখাটো অনেকগুলি সংস্কারের কাজে হাত দিয়েছে, হয়তো তার সময়ের আবর্তে সেটি যুগান্তকারী ভূমিকা রাখবে। আমরা দাবি জানাতে চাই বা দাবি পেশ করতে চাই একই সঙ্গে যেন শেরে বাংলাকে ফজলুল হক সহ, মৌলানা ভাসানী সহ, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সহ সকলের অবদানকে স্বীকার করে নতুন প্রজন্মের জন্য নতুন একটি ধারা বা তাদের জ্ঞানকে আরও শানিত করার জন্য, তাদেরকে আরও সমৃদ্ধ করার জন্য আমাদের ইতিহাসের যে পটভূমি আছে সেটিকে সামনে টেনে আনার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবে, এটি আমি প্রত্যাশা করি। পরিবারের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ স্যার। একটা জিনিস আপনি জানতে চাই আপনার কাছে, যেমন তপন রায়চৌধুরীর যে বাঙাল নামা, সেখান থেকে দেখা যায় যে তার অনেক রেফারেন্স আছে একে ফজলুল হকের, যে এরকম আমরা শুনতে পাই বা যে উনি যে গভর্নরকে বিভিন্ন বিষয়ে চিঠি লিখতেন, করা চিঠি লিখতেন। আপনিও তো অনুষ্ঠান শুরুতে বলছিলেন যে উনি প্রতিবাদী ছিলেন, মানে গভর্নর তখনকার সিস্টেম থেকে গভর্নর তো গভর্নর আন্ডারেই তিনি ছিলেন, কিন্তু তারপরেও গভর্নরকে তিনি যেটা প্রতিবাদ করা সেটা করতেন। এটা এই বিষয়টা যদি একটু উল্লেখ করতেন। এই যে শেরে বাংলা বলা হয়, এটা তো তার সাহসের দিকে লক্ষ্য করে শেরে বাংলা তাকে বলা হয়েছে, স্লোগান দিয়ে তাকে এটা যদি একটু ক্লিয়ার করেন। আমরা আলোচনা করেছি, কিন্তু তিনি শেরে বাংলা কখন কিভাবে হলেন এটা যদি একটু বলে এই প্রসঙ্গটা। এটা আমি জানি, আমি কি বলবো স্যার? হ্যাঁ, এটা লখনৌতে একটা মিটিং হচ্ছিল রাজনৈতিক, বিশাল লখনৌতে, ভারতের লখনৌতে, এবং এই সময় শেরে বাংলা একে ফজলুল হক গগন বিদারী একটি বক্তৃতা দিয়েছিলেন এবং উর্দুতে, এবং উনি বাঙালি মুসলমান হয়ে বাঙালি জাতির অন্যতম নেতা হিসাবে উর্দুতে যে এত ভালো ভাষণ দিতে পারেন সেটি সমগ্র জনগোষ্ঠীকে তখন তাক লাগিয়ে দেয়। তখন জনগণের ভিতর থেকে একটি স্লোগান উচ্চারিত হয়, শেরে বাংলা, শেরে বাঙ্গল, অর্থাৎ বাংলার বাঘ বা টাইগার অফ বেঙ্গল। এই যে একটি সূচনা হলো, তার পরবর্তীতে ওনাকে কিন্তু সারা জীবনের জন্য শেরে বাংলা নামে বা টাইটেলে ভূষিত করা হলো, এবং এটি ইতিহাসের অংশ হয়ে গেল। তো দিস ইজ হাউ ইট অল স্টার্টেড অ্যাকচুয়ালি। জি, ওই যেটা বলছিলাম যে গভর্নরকে চিঠি লেখা, গভর্নর সরাসরি মাথার উপরে বস বলা যায়, যে তার প্রাইম মিনিস্টার হন, আর তার উপরে বড় লাট আছে, কিন্তু ইমিডিয়েট বস হলো এখানকার ছোট লাট। তো তারা অনেক সময় ডিরেকশন দিতেন, এটা করবেন, ওইটা করবেন না ইত্যাদি। ক্ষমতা গভর্নরের হাতে বেশি, আর তার আন্ডারে থেকেই প্রধানমন্ত্রীরা কাজ করেছেন, যিনি প্রধানমন্ত্রী হন। তো সেই বাস্তবতায় যখন গুরুত্বপূর্ণ কোনো পয়েন্টে ব্রিটিশ সরকার অর্থাৎ গভর্নর কোনো নির্দেশ দিয়েছেন এবং সেটা শেরে বাংলা বা ফজলুল হক সাহেব মনে করেছেন এটা অনুচিত এবং এটা যথেষ্ট কল্যাণকর নয়, তো তিনি খুব সূক্ষ্মভাবে দীর্ঘ চিঠি লিখে এটা বাতিল করার জন্য সুপারিশ করেছেন। তো এই চিঠি আবার খবরের কাগজে প্রকাশ করে দেওয়া হতো, তাতে শেরে বাংলার প্রতি মানুষের সাপোর্ট যেত, আর ব্রিটিশ সরকারের প্রতি বরং আরও বিরূপতা সৃষ্টি হতো। এই একই ধরনের ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, তারও ছিল। বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা ব্রিটিশ সরকারের ছিল, শিক্ষা বিস্তার হোক, কিন্তু যে শিক্ষায় এরা বিদ্রোহী হয়ে উঠবে, যে শিক্ষায় এরা স্বাধীনতা চাইবে, ওইরকম শিক্ষা না দেওয়ার চেষ্টা ছিল। তো সেই সব জায়গায় আশুতোষ মুখোপাধ্যায় চিঠি দিয়েছেন গভর্নরকে, অর্থাৎ যিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, এবং সেই চিঠিতে তিনি যুক্তি দেখিয়ে খুব চমৎকারভাবে নিজেদের বক্তব্য যে দেশের মানুষের স্বার্থে এটা প্রকাশ হতো। তো এই লেখার মধ্য দিয়ে, যে চিঠি লেখার মধ্য দিয়ে যে সাহসের প্রকাশ শেরে বাংলা ফজলুল হকের, এবং তার শিক্ষক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, এইটার জন্যই আশুতোষ মুখোপাধ্যায় বলতে বাংলার ভাগ। আর ওই যে বললেন লখনৌ অধিবেশনে, ওখানে তার বক্তৃতা শুনে ওই যে শেরে বাংলা এই কথাটা আসছে। মানুষ স্বতঃস্ফূর্ত, মানুষকে খুব শক্তিমান হিসেবে দেখতে চায় যে মানুষরা পরিচালনা করে, এইরকম ব্যাপার আছে। একটা কথা অনেকে বলেছেন ইউরোপে বিশেষ করে, যে কোনো জাতির মহাপুরুষ হিসেবে কারা স্বীকৃতি পায়, মহাপুরুষ হিসেবে কারা মর্যাদা পায়, সেইটা লক্ষ্য করলে সেই জাতির চরিত্র বোঝা যায়। তো আমাদের দেশে গত অন্তত 30-40 বছর ধরে যার টাকা পয়সা বেশি আছে তিনিই তো মহাপুরুষ,
আজকে যে পত্রিকায় এত খবর বের হচ্ছে যে কিছু লোকে অসাধু উপায়ে অন্যায় মানে বেআইনি পন্থায় বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, অনেকের বিবরণ আছে, এর মধ্যে পুলিশ বিভাগের বোধহয় সবচেয়ে বেশি সংখ্যক। তাছাড়াও রাজনীতি করেছেন, তাদের যে বিপুল সম্পত্তি করা এটা। তারপরে ব্যবসায়ীদের আছে, এটা ক্ষমতায় অপব্যবহার করে, এবং টাকা যার যত বেশি, শক্তি যার যত বেশি, সেই তত বেশি নন্দিত। এই ব্যাপারটা আমাদের জাতির ক্ষুদ্রতাই প্রকাশ করে। যদি আমরা জাতি হিসেবে মহত্বের পর্যায়ে উত্তীর্ণ হতে চাই, তাহলে প্রকৃতপক্ষেই যারা কল্যাণকর চিন্তা করেছেন, প্রকৃতপক্ষেই যারা কল্যাণকর কাজ করেছেন, তাদের প্রতি এই জাতির শ্রদ্ধা থাকা উচিত। সেটা না থাকলে আমাদের স্বাভাবিক জাতীয় উন্নতির পথ আটকে যাবে। শেরে বাংলার কথা বলছি, আমাদের জাতীয় নেতা কারা যদি ধরি আধুনিক যুগে, তো প্রথমেই তো শেরে বাংলার কথা আসবে ফজলুল হক, দ্বিতীয় ওই মৌলানা ভাসানীর কথা আসবে। সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরেও জনগণের নেতা যেভাবে বক্তৃতা দিতেন, সব মানুষ মানে মুগ্ধ হয়ে জনমত সৃষ্টি করতে পারতেন। তার সঙ্গে বহু লোক আসছেন যারা যেমন হাইকোর্টের রিটায়ার্ড জজ, এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিটায়ার করেছেন, ইভেন সিভিল সার্ভিসে ছিলেন, রিটায়ার করেছেন, ধনী ব্যবসায়ী, এরকম বহু লোক ভাসানীকে অবলম্বন করে রাজনীতি করতে চাইতেন। আর ভাসানী তো কমিউনিস্টদের সঙ্গে নিয়ে চলেছেন, কমিউনিস্ট পার্টি, আওয়ামী মুসলিম লীগে ছিলেন, পরবর্তীকালে আওয়ামী লীগে ছিলেন। তো এই ভাসানীর যে ব্যক্তিত্ব এবং জনগণের জন্য তার যে ভালোবাসা, দুঃসাহসের সঙ্গে কথা বলা, কাজ করা, এটাকেও তো সদ্ব্যবহার আমরা বাঙালিরা করতে পারিনি। মানে সেই সুযোগটা এখন এসেছে, কি পরামর্শ দেবেন? এখনও আছে সেই সুযোগ, কিন্তু এখনকার তো জটিলতা অনেক বেড়ে গেছে। তখনকার যে বাস্তবতা ছিল সেটা থেকে এখনকার বাস্তবতা অনেক ভিন্ন। এখন যে প্রচার মাধ্যম আছে, এত প্রচার মাধ্যম, কোনো প্রচার মাধ্যম থেকে কথা বললেই সব মহলের লোকের কাছে সেটা পৌঁছে না। কিন্তু পত্রিকার সংখ্যা যখন কম ছিল, রেডিও ছিল, টেলিভিশন ছিল, মানে একটা মাত্র চ্যানেলে, তখন মানুষকে বোঝানো অনেক সহজ ছিল। কিন্তু এখন যে বহু চ্যানেল এবং পত্রিকা, এর মধ্যে সব কথাই কেমন যেন একদিকে যায়, অন্যদিকে যায় না, এবং একটা চিন্তার যে ঐক্য এবং শৃঙ্খলা, সেটা প্রতিষ্ঠা করা অনেক দুরূহ হয়ে গেছে। তো শেরে বাংলা প্রসঙ্গে আমি বলবো যে আমাদের রাজনীতি ক্ষেত্রে মহাপুরুষ বললে শেরে বাংলাকে অবশ্যই বলা যায়। তারপরে মৌলানা ভাসানীর নাম অবশ্যই আসবে, যদিও তার রাজনীতিটা সীমাবদ্ধ ছিল, তিনি নিজে উদ্যোগী হয়ে ক্ষমতায় যেতে চাননি, কিন্তু তিনি চাইতেন যে তার দলের লোকেরা মন্ত্রিপরিষদে যাবেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা নেবেন। 1954 সনের যুক্তফ্রন্টের পরে যখন দেখা গেল যে মন্ত্রীদের অনেকেই দুর্নীতির দিকে চলে গেছে, পার্লামেন্টের অনেক সদস্য, মৌলানা তো তখন পল্টন ময়দানে জনসভায় প্রকাশ্যভাবে বলেছেন যে এই যে মন্ত্রীরা চুরি করছে, ডাকাতি করছে, পাবলিককে প্রতারণা করছে, তাদের শাস্তির ব্যবস্থা চাই। আমি যুক্তফ্রন্টে ছিলাম এবং শেরে বাংলার পাশে আমিই ছিলাম। শেরে বাংলা এখন বেঁচে নেই, কিন্তু না, আরও আগের কথা মারা যাবে। তিনি প্রকাশ্যভাবে এদের বিচার দাবি করেছেন। এইসব বৈশিষ্ট্যও খুব অসাধারণ। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আসে, যে আমাদের আন্দোলনের একটা ফাইনাল পর্যায়ে শেখ মুজিবের আত্মপ্রকাশ এবং এই 6 দফা আন্দোলন এবং আরও নানান সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধ আরম্ভ হলো। আর কোনো জাতীয় নেতার নাম বলবেন যারা মানে আমাদের স্মরণ করা উচিত? আমাদের দেশের নেতা আপনি বললেন তো, আপনি একে ফজলুল হকের কথা বলেছেন, শেরে বাংলা, তার মৌলানা ভাসানীর কথা বলেছেন, আপনি বঙ্গবন্ধুর কথা বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেছেন, জিয়াউর রহমান সাহেবের কথা বলেছি, মানে আর কোনো, মানে জিয়াউর রহমান বা আর কোনো কারো? আচ্ছা, এইসব বুঝতে গেলে আমাদের আরও সত্যনিষ্ঠ হওয়া দরকার। ইতিহাস বিকৃত হয়ে যায় নানান কাজের মধ্য দিয়ে। এই এতদিন যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেষে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে গেলেন। তো এই বাস্তবতা তৈরি হয়েছে কিভাবে? এখানে যে আয়না ঘরের কথা বলা হয়, টর্চার মানে সেন্টার তৈরি করার কথা, এগুলো তো মিথ্যা নয়। তো এইগুলো দেখতে গেলে বোঝা যায় যে মারাত্মক রকম ভুল পথ ধরে ওই সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা উঠেছিল। তো এইগুলো তো আমরা ভবিষ্যতে চাই না। আমরা সুষ্ঠু, অ্যাবসলিউটলি সুষ্ঠু হবে তা না। মানুষের যে মানবিক দুর্বলতা, ত্রুটি, এটা বহুলাংশে কমে যাবে এবং স্বাভাবিকভাবে জনজীবন, রাষ্ট্র, জাতি পরিচালনার জন্য আমরা এগোতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা অনেক প্রশ্ন করতে, আপনি একদম
শেষ বক্তব্য যদি কিছু যোগ করতে চান শেরে বাংলা সম্পর্কে। শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে যেহেতু একটি নতুন রাজনৈতিক পটভূমি রচিত হয়েছে এবং এটি একটি অবিসংবাদিত পাচ্ছে আমাদের সকলের মাঝে, এই সূত্রকে কাজে লাগিয়ে আমি মনে করি যে আমাদের ইতিহাসের বা আমাদের পূর্বপুরুষদের যারা ক্ষণজন্মা ব্যক্তি ছিলেন তাদের আদর্শ, তাদের সৎপথে চলার যে অঙ্গীকার এবং রাষ্ট্রের জনগণ এবং গণতন্ত্র এবং আপনার অন্য যা কিছু ভালো আছে একটি দেশের এবং একটি জনগোষ্ঠীর মঙ্গলের জন্য, সব কিছু নিয়ে তাদের যে রাজনৈতিক চিন্তা চেতনা ছিল তার যে একটি সুযোগ আমাদের সামনে এসেছে সেই নিরিখে কাজ করার, সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করার এবং তাদেরকে সামনে রেখে তাদেরকে আমাদের মাথার মুকুট করে রেখে আমরা যেন সামনের দিকে সম্মিলিত একটি জাতিগোষ্ঠী বিনির্মাণে এবং সেই বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখে গ্রামের মানুষ, নির্বিচার মানুষ অকাতরে তাদের জীবন দান করেছে, সেই সব নাম না জানা শহীদদের আত্মত্যাগকে আমরা যেন আমাদের জীবদ্দশায় তুলে ধরতে পারি আমাদের কাজকর্মের মাধ্যমে, তাহলে শেরে বাংলা হেফাজতের আত্মা শান্তি পাবে এবং আমরা মনে করব যে আমরা জাতি হিসাবে ন্যূনতম আমাদের যতটুকু দরকার তার ন্যূনতম আমরা সাধন করতে সম্পন্ন হয়েছি। অনেক ধন্যবাদ। যে পরিণতি হয়েছে আওয়ামী লীগ সরকারের এবং শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগ, এটা একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কেবল শেখ হাসিনা বা আওয়ামী লীগের না, আমাদের গোটা জাতির জন্যই অত্যন্ত লজ্জাকর এবং দুঃখদ ব্যাপার। এরকম কেন হবে একটা দল, একজন লিডার যে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে? তো এই বাস্তবতা অতিক্রম করে আমরা যদি সুস্থতার দিকে যেতে চাই, তাহলে যে উপদেষ্টা মণ্ডলী এখন কাজ করছেন অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে, কেবল তার উপরে নির্ভর করলে হবে না। রাজনৈতিক দলগুলোকে ভেতর থেকে সংগঠিত হওয়ার এবং সততার দিকে পর্যায়ক্রমে অগ্রসর হওয়ার কর্মকাণ্ড দরকার এবং সেইটা যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো করে, তাহলে অবশ্যই আমরা ভালো অবস্থায় যেতে পারবো। বর্তমান থেকে আরম্ভ হতে পারে। সম্পূর্ণ ভালো অবস্থায় তো কোনো জাতিই নেই, কিছু না কিছু গলদ আছে, ত্রুটি আছে। আমাদের ত্রুটি অনেক বেশি, এটা সেরে উঠতে বেশি সময় লাগবে, কিন্তু আরম্ভ তো করতে হবে এবং এই আরম্ভটার একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে এই প্রফেসর ইউনূসের এই তত্ত্বাবধায়ক উপদেষ্টা মণ্ডলী। এইটাকে বুঝে যদি আমাদের যেসব রাজনৈতিক দল আছে তারা নিজেরা ভেতর থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা সাফল্যের দিকে যাব। আর নতুন যেসব দল গঠন করার চেষ্টা করা হচ্ছে, এর ভেতর থেকেও কোনোটা মানে ভালো লক্ষ্য নিয়ে গড়ে উঠতে পারে, কিন্তু দলগুলোকে গড়ে উঠতে হবে নিজেদের ভেতর থেকে, অর্থাৎ সংগঠনের মানে ভেতরকার যারা নেতৃত্ব করবেন বা কর্মী তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে। আর রাজনীতিতে গুরুত্বপূর্ণ সব বিষয় জনগণকে জানিয়ে কাজ করতে হবে এবং জনসমর্থন নিয়ে কাজ করতে হবে। এইভাবে আমাদের যে রাজনৈতিক ধারা ভুল পথে চলে গেছে, সেইটা ভুল অতিক্রম করে সুস্থতার দিকে, স্বাভাবিকতার দিকে যেতে পারে এবং আমাদের জাতি যথার্থ একটা মহান জাতি হয়ে উঠতে পারবে। অতীতে আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, অনেক গৌরবজনক কাজও আছে। যদি আমরা বাংলা ভাষার কথা ধরি, বাংলা সাহিত্যের কথা ধরি, তো আমরা এশিয়ার যে কোনো দেশের তুলনায় উন্নত ছিল আমাদের সাহিত্য অনেক আগে থেকে। ইংরেজ আমলে যে বিরাট বিপুল অগ্রগতি আমাদের সাহিত্যে, এই রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া, এস ওয়াজেদ আলী, মোহাম্মদ ওয়াজেদ আলী, কবি নজরুল ইসলাম এবং আরও অনেকের নাম উল্লেখ করা যায়। এরা তো মানে সামান্য মানুষ ছিলেন না, অসাধারণ বড় চিন্তাবিদ ছিলেন। তো দুর্ভাগ্যক্রমে আমরা আমাদের ঐতিহ্য থেকেও যেন অনেকটা বিচ্যুত হয়ে গেছি। কাগজে কলমে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি ইত্যাদি, কিন্তু যেভাবে মানে গোটা এনভায়রনমেন্টটা নতুন করে তোলা উচিত সেটা কঠিন কিন্তু সম্ভব এবং সেই ধারায় গেলেই আমরা উন্নতি করতে পারবো। সেই প্রত্যাশা রাখি। আবুল কাশেম ফজলুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন একে ফায়েজুল হক রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ। দেখলেন স্মরণে শেরে বাংলা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।